প্রথমে একটা কমেন্ট পড়ি, ম্যান্ডির ভিডিওতে এই কমেন্টটা এসেছে, সেই কমেন্টটা পড়েই তারপরে বক্তব্য রাখবো। বলছে কিছুই যখন যায় আসে না তখন ভিউয়ার্সকে জিজ্ঞেসে করা করা কেন যে কেমন লাগছে জানিও, এতটা ন্যাকামিও ভালো লাগে না, শুধুমাত্র কন্টেন্টের জন্য এইসব ঘর সাজানো, কারণ আর তো বিশেষ কিছুই দেখানোর নেই, ভিডিওতে একঘেয়ে ভিডিও, তাই এইসব করে কিছুদিন চালানো, এরপর এগুলো আর ভালো লাগবে না, তখন আবার আগের মতো চলে আসবে। আচ্ছা, এই কমেন্টটা কেন পড়লাম, কারণ ম্যান্ডি বলছে যে আমার ঘর আমি আমার মতো করে সাজাচ্ছি, আমার 100% ভালো লাগছে, তাই কে কী বললো আমার কিছু যায় আসে না। এটা তো বাস্তব, আমরা আমাদের ঘর আমাদের পছন্দ মতো সাজাবো, আমাদের পছন্দ মতোই আমরা যে যে জিনিস অ্যাফোর্ড করতে পারবো সেগুলো কিনে এনে ভর্তি করে আমাদের মতো করে করব, কিন্তু সবার যে আমার সাজানোটা ভালো লাগবে তা কিন্তু নয়, সবার যে আমার রুচিটার সঙ্গে রুচি মিলবে তা কিন্তু নয়, ঠিক আছে? তাহলে ম্যান্ডি যদি এই কথাটা বলে থাকে যে আমি থাকবো আমার রুচিতে, আমার যেটা ভালো লাগছে আমি সেখানে থাকবো, আমার ভালো লাগলেই হলো, কথাটা একেবারে খারাপ কথা বলেনি, কথাটা তো সত্যি, যে আমি যেই বাড়িতে থাকবো আমি আমার মনের মতো করে সাজাবো, আমার ভালো লাগলে আমার সুন্দর লাগলে সেটাই অনেক, একদম ঠিক। তাহলে ভিউয়ার্সদের জিজ্ঞেসে করা কেন? আবার এই কথাও বলা হচ্ছে ভিউয়ার্সদেরকে, তোমাদের যদি খারাপ লাগে তাহলেও বলো, আর তোমাদের যদি ভালো লাগে তাহলেও বলো। তাহলে এই কথাটার মানেটা কি? আমি যদি আমার রুচিতেই সাজাবো, আমার রুচি আমার কাছে বেস্ট লাগছে, আমি 100% স্যাটিসফাইড, আমি যেই ঘরেতে থাকবো আমি আমার রুচিতে যদি খুশি হই, তাহলে আমার রুচির মতো করেই আমি চলছি, তাহলে কে কী বললো আমার কিছু যায় আসে না। খুব ভালো কথা, নাই যায় আসতে পারে, তাহলে আমি এই বক্তব্য রাখছি কেন যে তোমাদের ভালো লাগছে কিনা বলো, আর তোমাদের খারাপ লাগলেও বলো। তো এখানে ভিউয়ার্সদেরকে বলা হচ্ছে তোমাদের রুচির কথাটা বলো, তোমাদের ভালো লাগছে কিনা বলো, তাই তারা বলছে, ঠিক আছে? তাদের যদি না বলা হতো যে আমি যেমন পারছি তেমন সাজাচ্ছি, তোমাদের মানে ভালো লাগুক না লাগুক সেটা আমাদের কাছে ম্যাটার নয়, আমি আমার মতো করে সাজাচ্ছি, তাই তোমাদের এখানে মতামতটা গুরুত্ব নয়, তাহলে হয়েছে তো। কিন্তু আমি বলবো তোমাদের মতামতটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আবার আমি বলবো আমি আমার রুচিতেই চলবো, কথাটা দুরকম হয়ে গেল না, ডবল মিনিং হয়ে গেল, দুরকম কথাবার্তা বলা হয়ে গেল, এর জন্য মুশকিল হচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যখন কোনো বিজনেস করব, যে কোনো কেউ, তখন আমাকে কিন্তু প্রপার ওয়েতে যে নিয়ে বিজনেস করছি সেই জিনিসগুলোর নাম ঠিকঠাক বলতে হবে, ঠিক আছে? আমি এমন একটা বিজনেস করছি তাতে আমি উল্টোপাল্টা নাম দিচ্ছি, তাহলে কিন্তু দর্শক আমাকে ছেঁকে ধরবে। এবার এই ব্যাপারটা কাকে নিয়ে বলছি? আরে বোতল, কাঠদানা জামদানিটাকে বলছে কাঠদানা জামদানি, ঠিক আছে? এখনও দেখো লাইভের টাইটেলে লেখা আছে, সেটা ঠিকও করেনি, কাঠদানা জামদানি লিখেছে, কিন্তু ওটা হচ্ছে কাঠদানা জামদানি। এবার কাঠদানা জামদানি কেন? ওই যে ভিতরে যে জিনিসপত্র দিয়ে মানে করা হয়েছে, মানে ওই একটা জামদানি শাড়ি, সেই জামদানি শাড়ির হচ্ছে ভিতরে ওয়ার্ক করা হয়েছে ওই কাঠদানা দিয়ে, ঠিক আছে? যেগুলো অ্যাকচুয়ালি জারদোসি যে সিল্ক, জারদোসি সিল্কে যেগুলো ব্যবহার করা হয়, এবার জারদোসি সিল্কে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হয়তো আরেকটু বেশি ভালো, মানে জিনিসটার ফিনিশিং ভালো বা জিনিসটার কোয়ালিটি ভালো, সেটা হয়তো এই কাঠদানা জামদানিতে অতটা ভালো নয়, সেটা আমার জানা নেই, কারণ আমি জারদৌসি বেনারসি দেখেছি, কিন্তু কাঠদানা জামদানি এখনো পর্যন্ত হাতে নিয়ে দেখিনি, চোখে হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবো না। এইবার কথা হচ্ছে যে বোতল যে নকলচি বান্ধব সেটা পরিষ্কার, কারণ যেই ম্যান্ডি এই কাঠদানা জামদানি তুলেছে দেন কিন্তু সে কাঠদানা জামদানি নিয়ে চলে এসেছে, ঠিক আছে? এবার ও বলবে আমি তো আগেই শাড়ি তুলেছিলাম, আগেই শাড়ি বেচেছিলাম। না, অ্যাকচুয়ালি ও তো কম্পিটিশানটা এটাই ভাবে ম্যান্ডির সঙ্গে কম্পিটিশানটা দেবে, তার জন্য এটা আসে। এইবার তোমাদেরকে বলি, আমরা কিন্তু সমস্ত শাড়ি যেগুলো ট্রেন্ডিং শাড়ি, ঠিক আছে, সেই সব যখন যেবার যেটা পুজোতে ভাইরাল হয়, ঠিক আছে, আগের বারে কি একটা জিমি চু হয়েছিল, তারপরে আর একটা যেন কি মালবেরি সিল্ক হয়েছিল, এরকম প্রচুর প্রচুর জিনিস হচ্ছে তোমার ভাইরাল হয়, এক এক বছর এক একটা ট্রেন্ডিং, ঠিক আছে? তো এই মালবেরি সিল্ক আমার একটা আছে,
দুনিয়ার অখাদ্য, আমাকে একজন দিয়েছিল, গিফট করেছিল, দুনিয়ার অখাদ্য কোয়ালিটিটা আমার রয়েছে, ঠিক আছে, কম দামের। কিন্তু মালবেরি সিল্কের এক একটা কোয়ালিটি এত সুন্দর আছে, দাম 5-7 হাজার টাকা, সেইগুলোর কোয়ালিটি এক্সেলেন্ট, সেগুলো পরলেই বোঝা যায় যে সেগুলো আলাদা, ঠিক আছে। কিন্তু আমার যে মালবেরি সিল্কটা ছিল সেটা অ্যাকচুয়ালি পিওরলি সিনথেটিক শাড়ি, সিনথেটিকের উপরে ওই মানে জিনিসটা করা। তো সমস্ত শাড়ির মানে জিনিস এক নাম, কিন্তু কাপড়ের কোয়ালিটি অনুযায়ী তার ভ্যারাইটি আছে, ঠিক আছে। প্রতিবারই এটা হয়। আমার মায়েদের সময় একটা বেনারসি বেরিয়েছিল, তানচুই বেনারসি, বহুদিন আগেকার কথা বলছি, ঠিক আছে। তো সেই তানচুই বেনারসির কোয়ালিটি এক একজনের এক এক রকম ছিল। আমার মায়ের জন্য যেটা কিনেছিল সেইটার কোয়ালিটি এক্সেলেন্ট ছিল, তারপর আমার মাসি, আমার পিসি এরা কিনেছিল, কিন্তু সেই কোয়ালিটির নয়, ঠিক আছে, একটু একটু বিলো গ্রেড। তো এরকম আর কি, দাম অনুযায়ী জিনিসপত্র। একটা ছিল হচ্ছে চান্দেরি বেনারসি, তখনকার দিনে ছিল খুব সুন্দর, সেইগুলোও ছিল। সেই চান্দেরি বেনারসিরও প্রচুর কোয়ালিটি ছিল। কি করে জানলাম? তার কারণ আমার মারাও কিনেছে, আবার জেঠিমা, কাকিমা, পিসি, মাসি তারাও কিনেছে, এক একজন এক একটা কোয়ালিটির কিনেছে। সেই দাম অনুযায়ী কোয়ালিটির আলাদা আলাদা আছে। এবার এখন যে এই কাঠদানা জামদানি, সেটা আমি হাতে ধরে দেখিনি বা আমি কোনো দোকানে গিয়ে দেখিনি, তাই আমি এর কোয়ালিটি বুঝতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, এইবার হচ্ছে তোমার হচ্ছে ওই জিমিচু শাড়ি, তারও ভ্যারাইটি রয়েছে, এক একটা এক এক রকমের। জিমিচু মানেই সবার একরকম হবে তা নয়। ট্রেন্ডিং যে শাড়িগুলো বেরোয় পুজোর সময়, সেই শাড়িগুলোর সব সময় অনেকগুলো কোয়ালিটির বেরোয়, ঠিক আছে। আমি একটা শাড়ি কিনেছিলাম বনলতা বলে, ঠিক আছে, মানে আমি অনলাইনে কিনেছিলাম। আমার তো মানে প্রিন্টটা একই বনলতার, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাপড়ের কোয়ালিটিটা ছিল পিওরলি সিনথেটিকের উপরে। কিন্তু আমি দেখেছি খুব সুন্দর একদম বনলতার অরিজিনাল যে বনলতা শাড়িগুলো, তার যে কাপড়ের কোয়ালিটি এক্সেলেন্ট। তো এবার আমিও বনলতা কিনেছি, সেও বনলতা কিনেছি, মানে কলকাতা এক, কিন্তু জিনিস এক নয়, ঠিক আছে। এবার এত কথা কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। সেটা হচ্ছে বোতল কাঠদানা জামদানি শাড়ি দেখিয়েছে। এবার শাড়ির কোয়ালিটি হাত না দিয়ে তোমরা বুঝতে পারবে না, কিন্তু দূর থেকে বোঝার কি উপায় আছে? আচ্ছা, আমি যেটা বোতলের শাড়ি দেখেছি, বোতল কিন্তু শাড়িটা খুব চালাকি করে খুলছে, ঠিক আছে। সেটা হচ্ছে ও দেখাচ্ছে আঁচলটা, আর আঁচলের পরে যে এই পোর্শনে শাড়িটা পরে না, এরকম করে তো পরে, আঁচলটা একটা পরে, এটা পরে, আর ঘোরানো একটা পরে। তো ওখানে বুটির কাজের পরিমাণ দেখে তোমরা কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবে, ওখানে কাজ দেখে বুঝতে পারবে। মানে আঁচলে কাজ আছে, এই জায়গাটা কাজ আছে, কিন্তু ভিতরে অল ওভার কিন্তু কাজ সেরকম নেই। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে শাড়ির মেটেরিয়াল, হাতে না ফেলে শাড়ির মেটেরিয়াল দেখে কি করে বুঝবে? যখন ও পড়েছে সেটা দেখেই তোমরা বুঝতে পারবে ওর মধ্যে সিনথেটিক সুতো মেশানো আছে, ঠিক আছে। সেই জন্য জামদানির দামটা কমে গেছে। জামদানি শাড়ি, পিওর জামদানি, সুতির যে জামদানি, তাঁতের যে জামদানি হয়, এখন তো প্রচুর ভ্যারাইটির জামদানি বেরিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সুইচ কটন, সিনথেটিক আর কি, সিনথেটিক সুতো মেশানো। তো যেগুলো পিওরলি তাঁতের সুতির জামদানি, আমি লাস্ট কবে কিনেছিলাম পিওর সুতির জামদানি তোমাদেরকে বলছি, সেটা ছিল ওই 15 সালে লাস্ট আমি কিনেছিলাম, ঠিক আছে, সুতির জামদানি যেটা। সেই 2015 সালে আমি যে সুতির জামদানিটা কিনেছিলাম, সেটা 1000 বুটি বেবি পিঙ্কের একটা শাড়ি, আমি তোমাদেরকে দেখাবো, 4000 টাকা দাম নিয়েছিল। বুঝতে পেরেছো? পিওর সুতির মধ্যে মানে 4000 টাকা দাম, 1000 বুটি, প্রচুর, পুরোটা বুটি দিয়ে কাজ করা। সেই জামদানি শাড়ির কোয়ালিটি এক্সেলেন্ট। আর তারপর আমি বহু জামদানি কিনেছি 1000, 1200, 1500 টাকার, সেই শাড়ির কোয়ালিটি নেই। ইনফ্যাক্ট ওই সুতির জামদানিগুলো অ্যাকচুয়ালি এখন বড় দোকান ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না। আগে কিন্তু পাওয়া যেত, কিন্তু এখন বেশিরভাগ দোকানেই ওই সুতির জামদানিটা রাখে না, এক্সেলেন্ট বড় বড় দোকান ছাড়া, মানে এক্সেপ্ট বড় বড় দোকান ছাড়া। কেন? তার কারণটা হচ্ছে যে তোমাকে দেখাচ্ছে উপরে যত সুন্দর করে কাজ ফাজ, হেভি কাজ ফাজ, সেগুলো দেখাচ্ছে 1200, 1300, 1500 টাকায়। আর যখন এই সুতির জামদানি দেখছে তখন দেখা যাচ্ছে কাজ অল্প, অথচ দাম দেখাচ্ছে 3000, 4000 টাকায়। তো এখন লোক চকচকে জিনিসের দিকে বেশি ছোটে, বেশিরভাগ লোক, এবং বলছে এত কাজওয়ালা শাড়ির দাম কম, আর এত কম কাজওয়ালা শাড়ির দাম এত বেশি কেন নেব? কিন্তু ওর যে কাপড়ের কোয়ালিটি কি, তা তো লোকে বুঝতে পারছে না বেশিরভাগ ক্ষেত্রে। যারা বোঝার তারা বোঝে। আচ্ছা, গেল। এইবার যেটা হচ্ছে, এখন লোকে কি করে, ইউজ অ্যান্ড থ্রো বেশি, মানে 2 দিন 4 দিন পরে আর ওই শাড়ি বেশি পরে না।
শাড়ি তুলে তুলে রাখার লোকজন এখনকার দিনে কম, তার জন্য কি করে ওই চকচকে জিনিসগুলো যেগুলোতে হেভি কাজ সেগুলোই বেশি লোকে নেয়, ইউজ করবো 2 দিন 4 দিন, তারপরে আর ব্যাপার নেই। কিন্তু ওই শাড়িগুলো কি তোমার বহুদিন, আর বেশি তোমার সুতির শাড়ি হলে বেশি তাঁত পিওর তাঁতের হলে ও কাচাতে ফাচাতে দিতে গেলে, মারফাট দিতে গেলে, ইস্ত্রি করতে গেলে অনেক টাকা বেশি খরচা হয়, আর দাগ ফাগ লেগে গেলে ওঠা খুব মুশকিল। তো এসব অনেক সমস্যার জন্য লোকে ওইগুলোকে এখন অ্যাভয়েড করছে। কিন্তু যারা গরম সহ্য করতে পারে না, যারা কমফোর্টের জন্য এইসব শাড়ি পরে, তারা কিন্তু ওই পিওর জিনিসই পছন্দ করে। তো পিওর জিনিসের দাম সবসময় বেশি। এবার তোমরা এটা ভাবতে পারো যে আমি কি তাহলে বলছি ম্যান্ডির জিনিসটা পিওর? একদমই না, ম্যান্ডির জিনিসটাও পিওর নয়। তবে ম্যান্ডির জিনিসটা বোতলের জিনিসের থেকে কাপড়ের কোয়ালিটি একটু ভালো, আর কাঠদানার যে কাজটা, যেটা আমি দুটো শাড়িতে দেখেছি লাইভে, কাপড়ের কোয়ালিটিটা একটু বেশি ভালো, আর তোমার কাজটা একটু বেশি হেভি কাজের মধ্যে, ঠিক আছে, একটু মানে পুরো অল ওভার যে কাজের ব্যাপারটা হেভি কাজের মধ্যে। আচ্ছা, এর যে কাজটা, এর মধ্যে কাঠদানার সঙ্গে সঙ্গে মিরর ওয়ার্ক আছে, ঠিক আছে, কিন্তু ওর অরিজিনালি কাঠদানাই বেশি কাজ, মিরর নয় বেশি, ঠিক আছে, এরকম তফাৎ। এখন ব্যাপারটা হচ্ছে কেউ যদি দুটো শাড়িই কেনে, ঠিক আছে, তারপরে যদি বিচার করে তাহলে সে বুঝতে পারবে। মানে বোতলের থেকেও কেনে একটা, আর এর থেকেও কেনে, আমাদের ম্যান্ডুর থেকেও কেনে, তাহলে সে কাপড়ের কোয়ালিটি বুঝতে পারবে। 1000 টাকায় দাম বেশি নিচ্ছে মানে একই কোয়ালিটি একদম হতে পারে না। এরম নয় যে ম্যান্ডু সেটার দাম বেশি নিচ্ছে বলে বোতল সেটা এত দাম মিনিমাম রাখছে, এরকম নয়, কাপড়ের কোয়ালিটি অনুযায়ী। আর এইটা সারা জীবনই হয়ে এসেছে। যারা সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড মানে আমি বলছি না যে পরা জিনিস, তা নয়, সেকেন্ড হ্যান্ড মানে হচ্ছে কাপড়ের কোয়ালিটি সেকেন্ড হ্যান্ড বিক্রি করে, জিনিসপত্র মানে ওয়ার্ক সেকেন্ড হ্যান্ড বিক্রি করে। মানে সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড নয়, মানে আর কি ফার্স্ট যে ব্যাপারগুলো, একদম ভালো যে ব্যাপারগুলো সেগুলো নয়, একটু মানে ওর মধ্যে বৈপরীত্য আছে, ওইখানে ওর মধ্যে অনেক রকমের কাজের আছে, কাপড়ের কোয়ালিটি আছে, সেগুলোর দাম একটু কম হবে। তো ব্যাপারটা তোমাদের বোঝাতে পারছি কিনা আমি জানি না। ব্যাপারটা হচ্ছে তোমরা একটা ব্র্যান্ডেড দোকানে, গড়িয়াহাটের ব্র্যান্ডেড দোকানে যাবে, সেইখানে শাড়ির কোয়ালিটি কাঠদানা জামদানির যদি পিওরলি কেনো, তার যে কোয়ালিটি সেটা হয়তো তোমার 7000 8000 টাকা হবে, তার যে কোয়ালিটি 1200 2500 বা 3500 টাকায় তুমি পাবে না। কোয়ালিটি অনুযায়ী তোমার জিনিস পাবে, তার মানে যেমন গুড় দেবে তেমন মিষ্টি। তো এখন ম্যান্ডির সঙ্গে কম্পিটিশান দেওয়ার জন্য বোতল চলে এসেছে কাঠদানা জামদানি নিয়ে, কিন্তু ব্যাপারটা ওটাই, বুঝেছো? আর এখন না ওই সস্তার বস্তা জিনিস না ভর্তি হয়ে গেছে সব জায়গাতে। তার মানে কি ভালো জিনিস নেই? আছে। আমাদের এখানে একটা আছে নিউ ইন্ডিয়ান সিল্ক হাউস, আর একটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস, হ্যাঁ দুটো রয়েছে, দুটোই রয়েছে, একটা গড়িয়াহাটের ব্রাঞ্চ, একটা বেহালার ব্রাঞ্চ, দুটোই আছে। তো তাদের অরিজিনাল যে গ্রেডের শাড়িগুলো সেগুলো তারা ফার্স্ট ফ্লোরে সেল করে, সেগুলোর দাম অরিজিনাল যেরকম দাম হয় সেরকম। আর কিছু বিলো গ্রেডের জিনিসপত্র রাখে, কারণ মার্কেট অনুযায়ী তো চলতে হবে, তো সেগুলো কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরের ওখানে রাখে আর কি, দোকানে শপে। তো সেগুলো কিন্তু সেই কোয়ালিটির নয়, ঠিক আছে, দেখলে তোমরা বুঝতে পারবে, চকচকে কিন্তু সিনথেটিক মেটেরিয়াল, এই যে সিল্ক মার্ক ওইগুলো থাকে না, বা ধরো কোয়ালিটি মানে আর কি দেখলে তুমি বুঝতে পারবে, তুমি হাতে নিয়ে তোমাকে বুঝতে হবে। তো এই হচ্ছে তফাৎ, ঠিক আছে। এইবার চলে যাই আমি ম্যান্ডির ব্যাপারে। তো ম্যান্ডি আজকে যে ভিডিওটা করেছে সেখানে ওর প্রচুর পেটের ব্যথা, কারণ ওর যে প্রবলেমটা হয় মান্থলি সেই প্রবলেমটা হয়েছে, তার জন্যই ওর শরীর খারাপ, ভালো লাগছে না। তো রান্নাবান্না যা করেছে, পটল মেখেছে, পটল মাখা, আমি কোনোদিন পটল মাখা খাইনি, জানি না কেমন খেতে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মেখেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে আলু ভাতে মেখেছে, আর হচ্ছে তোমার মেখেছে তোমার কি যেন বলে বেগুন পোড়া করেছে, আর করেছে ডাল, মুসুর ডালের মধ্যে ঢ্যাঁড়স ভাতে দিয়েছে, আর বলছে এই খাবার দেখে লোভ লাগছে কার কার বলো। আমার তো লোভ লাগেনি বলতে পারি, হ্যাঁ। আর আলু ভাতে মেখে এরকম গোল গোল করে দলা না করলে না আমার আলু ভাতে দেখলে পোষায় না, ঠিক আছে। ওই চাবড়া করে দিলে আলু ভাতে আমার একদম পছন্দ না। আলু ভাতে মাখবো একদম সুন্দর করে, আর গোল গোল করে আলু ভাতেগুলো হবে, তবে আমার দেখে মনে হয় যে হ্যাঁ আলু ভাতে। তো যাই হোক, আর আমি পেঁয়াজ দিয়ে কখনো আলু ভাতে মাখি না, আমি সবসময় শুধু শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখি, আমার ওটাতেই টেস্ট লাগে। আচ্ছা, অনেকে পেঁয়াজ মাখা দিয়ে খায়, কিন্তু আমার ভালো লাগে না। আচ্ছা, তারপরে হচ্ছে আবার তোমার বেগুন পোড়াতে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই খেতে ভালো লাগে, ধনেপাতা দিয়ে। তারপরে ওর ননদ আবার তরকারি দিয়ে গেছে, সে ধোকার ডালনা, আর একটা কিসের তরকারি বললো, ওল
ওলের তরকারি আর একটা কচু না লতি কি একটা তরকারি দিয়ে গেছে, আর ওর ছিল সোয়াবিন দিয়ে পেঁপের একটা তরকারি, আর ছিল ফুলকপি ভাজা। বলে ওগুলোও চালিয়ে দেবো। ফুলকপি ভাজা ঠান্ডা যে কী বিস্বাদ খেতে লাগে সে তো তোমরা নিশ্চয়ই জানো যারা খেয়েছো। ফুলকপি ভাজা হবে গরম গরম, আর ও যেরকমভাবে কপিগুলোকে ভেজেছে সেগুলো যেন মনে হচ্ছে সিদ্ধ। ফুলকপি ভাজা একটু বেশি তেল দিয়ে এমন করে ভাজতে হবে যাতে কিনা বেশ একটু লালচে লালচে সোনালি সোনালি টাইপের হয়। ওরকম সিদ্ধ সিদ্ধ ভাজা খেতে ফুলকপির ভালো লাগে না, ওর ভালো লাগে কিন্তু আমার তো অন্তত ভালো লাগে না। সেটা হচ্ছে ফুলকপি ভাজাতে যখনই ভাজা হবে তখনই আগে হলুদ দিয়ে ভাজতে হবে, তারপরে নুন দিতে হবে, তাহলে ফুলকপিগুলো একদম স্ট্রং স্ট্রং হয়ে থাকবে, ওরকম ভ্যাটকা মতো হয়ে থাকবে না। তো যাই হোক, এবারে যার খাওয়া তার রুচি, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমরা যেরকম খাই আমি সেরকম অনুযায়ী তোমাদেরকে বললাম। এবার ব্লগাররা যেরকম খায় সেরকম তারা রান্না করছে, সেরকম দেখাচ্ছে, এবার সেটা ভালোও লাগতে পারে মন্দও লাগতে পারে। তবে ওর রান্না দেখে লোভ লাগার মতো কিছু রান্না করেনি, আর সেগুলো কোনোটাই লোভনীয় লাগছে না। যেগুলো রান্না ও করেছে সেগুলো মানে সে যেন জোর করে দেয়া। আগের দিন একবার ভাত দিয়েছিল, যে গরম গরম ভাত কে কে খাবে, ডিমের অমলেট ফমলেট, ডালটা পাতলা পটির মতো উপরে দিয়ে দিয়েছিল ভাতের, একদম জঘন্য দেখতে লাগছিল। প্রেজেন্টেশন বলে একটা জিনিস আসে সব জিনিসের, ঠিক আছে, খাবার যাই রান্না হোক তার প্রেজেন্টেশন একটা বড় ব্যাপার। একদমই প্রেজেন্টেশন ভালো না ম্যান্ডির, ঠিক আছে, একদম ভালো না। এটা আমার নিজস্ব মানে বক্তব্য, মানে এটা আমার মতামত। অনেকের মনে হতে পারে ভালো প্রেজেন্টেশন। তারপর সেগুলো রান্না করে দুপুরবেলা খেয়েছে। আর তারপরে তো হচ্ছে তোমার যেটা ঘর নিয়ে বললো, তো ঘর নিয়ে বললো আমার ঘর আমি যেরকম লাগবে আমার ভালো লাগবে। তবে হ্যাঁ, আগে যে কটকটে ব্যাপারটা ছিল ওর ঘরের মধ্যে সেটা অনেকটা লাইট হয়েছে। তার কারণ হচ্ছে ও আলমারিটা সাদা করেছে, ঠিক আছে, তারপরে ওইদিকে তোমার যে আলমারিটা যেটা লাল ছিল সেটাকে হচ্ছে তোমার ওই হালকা হলুদ দিয়ে সূর্যমুখী করেছে, আর হচ্ছে সোফাটা পেতেছে এইসব করে, আর পর্দা নীল পর্দাটা সরিয়েছে, যার জন্য একটুকুনি মানে লাইট শেড হয়েছে। মানে আগে যেমনি দাউ দাউ করে একদম আগুনের মতো হু হু করে জ্বলছিল সেটা নেই, ঠিক আছে, সেই জন্য একটু চোখের মধ্যে আইসুদিং হয়েছে, ঠিক আছে। ঘরের মধ্যে গিয়ে যদি একটু আইসুদিং না হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। ঘর একটু মানে কি মনোরম পরিবেশ চাই। এবার ওখানে একটা কথা ম্যান্ডি বলেছে, আগে আমার বাইরে যেতে খুব ভালো লাগতো, কারণ ঘরে এসে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, কিন্তু এখন আমার ঘরটাকে যেভাবে আমি সাজাচ্ছি তাতে আমার ঘরে ভালো থাকতে ভালো লাগে, যে আমার বাইরে যেতে ইচ্ছা করছে না। তার মানে ও বলতে চাইছে এই যে বাইরে গিয়ে চা খাওয়ার নেশাটা ওর চোখ মানে সুদিং করবার জন্য, ওর ঘরের মধ্যে কটকট করতো ঝটঝট করতো, সেটা ওর ভালো লাগতো না বলে ও চোখকে আরাম দেওয়ার জন্য চা খেতে যেত, মানে চোখকে আরাম দেওয়ার জন্য ও গলা ভেজাতে যেত, জিভকে আরাম দিয়ে আসতো। তো যাই হোক, এই যে পর্দাটা যে পাল্টেছে, ব্লু কালারের পর্দা পাল্টিয়ে যে একটা বেগুনি টাইপের কালারের পর্দা লাগিয়েছে, ওইটাতে ভালো লাগছে জিনিসটা। আর হচ্ছে আলমারির কালারটাতেও মোটামুটি ভালো লাগছে, আর হচ্ছে সাদা ওটা লাগিয়েছে এটাতেও একটু ভালো লাগছে, যার জন্য জিনিসটা ভালো হয়েছে। তবে ফ্লিপকার্ট থেকে যে ও ঝাড়বাতিটা কিনেছে, তিনটে লাইট, ও ঝাড় বলে কিনা আমি জানি না, তিনটে এরকম টাইপের ঝুলছে লণ্ঠনের মতো, তার মধ্যে লাইট, কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। ওটা খুব সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এরকম ধরনের ডেকোরেটিভ লাইটগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর ওর মধ্যে ওয়ার্ম লাইট লাগিয়েছে, মানে পুরোপুরি সাদা ফ্যাটফ্যাটে লাইটটা নয়, ওটা হচ্ছে একটু ইয়েলিশ লাইট, যার জন্য ঘরটা বেশ সুন্দর লাগছে, রোম্যান্টিক একটা ফিলস আসছে। আর ওই লাইটটা জ্বালিয়ে রাখলে ঘরের কালারটাও কিন্তু অত কটকট করছে না, তার জন্য দেখতে ভালো লাগছে। হ্যাঁ, তো ওগুলো সব ও অনলাইনে অর্ডার করেছে, করে ও একজনকে দিয়ে লাগাচ্ছে আর কি, সেই সব ওদের ইলেকট্রিকের কাজ করে তাকে দিয়ে লাগাচ্ছে। তো সেই হিসেবে ওর ঘরটা আমার ভালো লেগেছে। আরও পরিবর্তন করবে বলছে পুজোর আগে আগে, দেখা যাক কত পরিবর্তন করে কি করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ওই যে ওর ঘরের রঙটাও অনেক বেশি লাউড করে ফেলেছে, আর ছোটো ঘরে রঙ যদি ডিপ করা হয় তাহলে ঘরটা ছোট লাগে। এটা আমাকে এক ভিউয়ার্সই বলেছিল আমি যখন রং করেছিলাম তখন, যে একটু লাইট শেডেড রং করলে ভালো হতো, তাহলে ঘরগুলো বড় বড় লাগতো। তখন তো প্রথম ফার্স্ট কালার করেছি, আমি বুঝতে পারিনি, তখন আমি ভেবেছি যে ডিপ কালার করলে একদম আমার ঘর একেবারে কটকট চটচট করবে, কিন্তু পরে পরে বুঝতে পেরেছি যে বেশি কটকটে চটচটে ভালো লাগে না। তাও আমার আসবাবপত্রগুলো যেহেতু কাঠের রঙের বা জানলা দরজাগুলো কাঠের রঙের, তার জন্য অতটা কটকট ঝনঝন করে না, কিন্তু একটু হলেও একটু কালারটা ভালো করলেই ভালো, মানে একটু হালকা কালারের শেড করলেই আমার মনে হয় ভালো। হ্যাঁ, একটা দেয়াল তুমি ডিপ করতে পারো, বাকি 3 দিকে কালার যদি একটু হালকা হালকা করো তাহলে বেশি ভালো লাগবে আর কি চোখে। তো যাই হোক, তো ম্যান্ডি বলছে যে ওর রুচিতেই ও চলছে। তো এটাই তো ব্যাপার ম্যান্ডি, আমরা সবাই জানি আমরা আমাদের রুচিতেই চলি,
তাহলে সেখানে ভিউয়ার্সদের বারবার করে বলার কি দরকার, কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো, তো তারা তো তাদের রুচিটা বলছে। এইবার তুমি যদি আবার তাদেরকে বলো যে আমার যেটা ভালো লাগছে আমি সেটা করবো, তাহলে একটু অ্যাডামেন্ট উত্তর দেওয়া হয়ে গেল না? তাহলে তাদেরকে বারবার প্রশ্ন করার কি দরকার যে তোমাদের কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে? ওদের কেমন লাগছে সেটা নিয়ে তো তোমার মাথা ব্যথা হওয়ার কথা নেই, কারণ তুমি তো বলছো তুমি তোমার ভালো লাগছে বলে তুমি করেছো। তাহলে তোমার ভালো লাগাটা যখন এখানে ফার্স্ট প্রায়োরিটি, তাহলে এরা কে? এদেরকে কেন তুমি বলছো? আর বলছো ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। এবার খারাপ লাগলে বললে তুমি আবার তাদেরকে কথা শোনাতে বসছো, আমি থাকবো, আমি বুঝবো। তা সবই যখন তুমিই বুঝবে, তা তাদেরকে জিজ্ঞেসে করার কি আছে? ঠিক আছে, কমেন্ট বক্সের নেগেটিভ কমেন্ট তো তুমি নিতে পারো, তার জন্যই তো তুমি কন্ট্রোভার্সি মানে ছোড়া কন্ট্রোভার্সিয়াল ব্লগার, তো তুমি নিতে পারো, তাহলে তুমি এই কথাগুলো বলছো কেন? আর কিছু দর্শক একটা এমন ভাব দেখায় যে তারা দেখছে বলে আজকের এদের ফুটানি, একদম ঠিক কথা, কিন্তু আপনাকে কেউ বাধ্য করে না দেখতে। পাবলিকালি ভিডিওগুলো থাকে, আপনাদের যদি মনে হয় দেখবার, সে ভালোবেসে দেখুন, খারাপ বেসে দেখুন, আপনারা দেখেন। তাহলে দেখার পরে আপনারা যদি বলেন যে আমাদের জন্য ফুটানি, তো আপনাদেরকে দেখতে বলে? আপনাদের জন্য ফুটানি মানে ও তো কাজ, ওটা ওর প্রফেশন, সেই প্রফেশন আপনি কেন দেখছেন? আপনি যদি মনে করেন যে আপনাদের পয়সায় ওর ফুটানি, তাহলে আপনারা দেখবেন না, ফুরিয়ে যাবে, তাহলে ওর ফুটানি কমে যাবে। আপনারা দেখবেন আবার বলবেন, তাহলে আপনারাই তো ওকে ফুটানি করতে সাহায্য করছেন। তাহলে বলছেন কেন এই কথা? আপনারা যেমন দেখে উদ্ধার করছেন, আপনাদের জন্যই আমরা, যে কোনো ক্রিয়েটার আপনাদের জন্যই আমরা, কিন্তু আপনাদেরও তো কেউ বলেনি যে আপনি বাধ্য হয়ে দেখুন, আপনাদের রিকোয়েস্ট করা হয় ভালো লাগলে একটা লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা বাজিয়ে দিও, এটা বলা হয়। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বলা হয় না যে ভালো না লাগলেও লাইক করো। তাহলে আপনি যে কমেন্ট করছেন, আপনাকে কেউ বাধ্য করেনি আপনি কমেন্ট করুন, আপনাকে কেউ বাধ্য করেনি আপনি ভিডিওটা দেখুন, আপনি স্কিপ করে চলে যান না, অসুবিধে কী আছে? ভালো লাগছে বলে তো দেখছেন, ভালো না লাগলে তো দেখতেন না। মানে ভালো লাগছে মানে খারাপ মানে দুটো চারটে কথা বলতে পারবেন, তাও কিউরিসিটি বশত দেখছেন, দেখবেন না, ফুরিয়ে গেল। দেখবেন আবার এরকম কথা বলবেন, সেটাও তো ঠিক নয়, তাই না? যার ঘর তার কাছে মন্দির, যার ঘর তার কাছে মন্দির, তার ভালো লাগলেই তো ভালো, সে থাকবে, তার বাড়ির লোকেরা থাকবে, তাদের ভালো লাগলেই ভালো। এবার তোমরা বলতে পারো, মানে ভিউয়ার্সদের কথা বলছি, যে তোমরা তাহলে কেন করো? আমরা তো খুদ ধরার জন্য বসে আছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা দেখবো, খুদ ধরবো এবং ভিউয়ার্সদেরকে কনসার্ন করব যে দেখো এই এই ব্যাপারগুলো রয়েছে, এটা আমাদের কাজ, তাই জন্য করছি। নালে খেয়ে দিয়ে আমার কাজ নেই, আমি যদি এটা দিয়ে পয়সা উপার্জন না করতে পারতাম, তাহলে ম্যান্ডি কি ভিডিও করছে, মারু কি ভিডিও করছে, তাদের চ্যানেলে কীরকম ভালো ভিডিও আসছে কি বাজে ভিডিও আসছে, তাদের ঘর কেমন, তাদের বাড়ি কেমন, এগুলো নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কথা নয়। তারা থাকবে তাদের ব্যাপার, আমাদের তো কোনো দায়ই নেই সেই ব্যাপারে। আমাদের দায় এটাই যে আমরা যেহেতু এইগুলোই কন্টেন্ট করে খাই আমাদের ইনকামের জন্য, তার জন্য আমরা বলতে বসেছি। বাট আপনাদের তো কোনো দায়বদ্ধতা নেই, আপনাদের দুটো অপশান আছে, আপনাদের যদি ভালো লাগে আপনারা ভিডিও দেখুন, আপনাদের যদি ভিডিও না ভালো লাগে তাহলে দেখবেন না, বেরিয়ে যাবেন, এটাই তো জায়গা আছে। তাহলে আপনারা দেখবেন, তারপর আবার বলবেন এই কথা আমাদের জন্য ফুটানি। ও কাজ করছে বলে তো আপনারা দেখছেন, তাই না? আর ও তো ফুটানি করবে বলেই ভিডিওগুলো করছে, এটা তো বুঝতে হবে। তো যাই হোক, আলটিমেটলি দিনের শেষে একটাই কথা, সেটা হচ্ছে যে ম্যান্ডির রুচি কিন্তু খুব একটা ভালো নয়। মানে তার পিছনে হয়তো ও যেরকমভাবে লাইফস্টাইল লিড করেছে, ওর বাবা যেরকমভাবে লাইফস্টাইল লিড করিয়েছিল, তাতে ওর যা রুচি হয়েছে সেটা। তো ও তো ব্রড অ্যাসপেক্টে ভাবতে পারেনি, কেন ও তো দেখো পুয়ার ব্যাং, একটা জায়গায় সীমাবদ্ধ। এখন ইউটিউব দেখে, এটা দেখে, ওটা থেকে অনেক কিছু নলেজ গেইন করছে, নালে ওর তো সেইভাবে মানসিক যে ব্রডনেস সেটা তো তৈরি হয়নি, একটা জায়গায় সীমাবদ্ধ, আর এই ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ। মার্কেটটা, বাইরের জগৎটা ও কম দেখেছে, তাহলে ওর কাছে অনেক বেশি এক্সপেকটেশন ভুল। ও যে নিজের মানে তাগিদে একটা বাড়ি করেছে, করে রং ফং করে নিজের থাকার জন্য একটা ব্যবস্থা করতে পেরেছে, সেটাই তো বড় কথা। একটা জিনিস দেখুন, আপনারা যেমনি ওকে ভিডিওতে ভিউজ দিয়ে এগিয়ে নিয়ে গেছেন ওর গরিবীপনাটা দেখে, তেমনি ও কিন্তু দিনের পর দিন প্রতিকূলতার পরেও ভিডিও করে গেছে, আপনারা দেখেছেন, আর ও কিন্তু করে গেছে, এটা তো বড় ব্যাপার। এবার আপনি বলছেন যে এখন সব সময় ও এই একই কন্টেন্ট করে যাচ্ছে, মানে হচ্ছে ওই ঘর হ্যাঁ, তো ওদের প্রতিদিন কি নতুনত্ব কন্টেন্ট দেখাবে? ডেলি ব্লগে প্রতিদিন এক্সাইটমেন্ট কোথা থেকে আসবে? আজকে ননদের বাড়ি ঘুরতে গেলাম, কাল বন্ধুর বাড়ি ঘুরতে গেলাম, পরশুদিন চা খেতে গেলাম, তরশুদিন গাড়ি কিনলাম, তরশুদিন বাড়ির সেট করলাম, পরে হচ্ছে উপরের ঘর করলাম, বরকে চেন্নাই নিয়ে গেলাম, এরকম করে তো প্রতিদিন। কালকে রূপোর থালা বিক্রি করতে যাব, পরশুদিন লোন নেব, এগুলো কন্টেন্ট করে 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 চলছে, কিন্তু ডেলি তো আর সেগুলো হয় না। তাই এখনও হোম ডেকরে নিজেকে মানে আর কি পাখির চোখ করেছে। ও
ওর মানে পূজা উপলক্ষে ওর যেটা মেন ফোকাস সেটা হচ্ছে পুজোর যে জোগাড় অনুষ্ঠান সেগুলোর তো ব্যাপার বাদই দাও, সেগুলোর জন্য যা যা করতে হবে, যেগুলো কিনতে হবে সেটা তো আছেই। তার সঙ্গে ঘরের যে চেঞ্জ লুক আস্তে আস্তে, এগুলোই এখন ওর কন্টেন্ট। ও কন্টেন্টের জন্যই তো পুজোর ব্যাপারটা এসেছে, তাই না? পুজোটা করতে হবে, লোককে বোঝাতে হবে হ্যাঁ আমি একসময় দুর্গাপুজো করতাম, এটাও একটা ব্যাপার আছে। প্লাস দুর্গাপুজো করলে একটা বাড়িতে আনন্দ, কন্টেন্টও হবে, সবার কন্টেন্ট হবে, মজা হবে। প্লাস এই যে পূজা উপলক্ষে ঘর সাজানো, পুজোর পরের ব্যাপারগুলো সব মিলিয়ে ওভারঅল ওর কন্টেন্ট, এটার জন্যই ও ভিডিও করছে, এটার জন্যই ও এগুলো সাজাচ্ছে। আর সেগুলো তো একঘেয়ে লাগবেই। আর নিত্য নতুন প্রতিদিন কি কন্টেন্ট পাবেন? প্রতিদিন নিত্য নতুন কন্টেন্ট পাবেন না, ঠিক আছে? আর প্রত্যেকদিন কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টও দিতে পারবে না। আপনাদের হয়তো এখন এক্সপেকটেশন যে মারুর সঙ্গে ওর কী ব্যাপারটা হচ্ছে সেটা দেখবার, কিন্তু সেই এক্সপেকটেশন ফুলফিল করছে না। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলতে চাইছি। তো এখন ম্যান্ডুর এই কন্টেন্টই দেখতে হবে, ঘর সাজানোর কন্টেন্ট। বোরিং লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন, কারণ এখন ওর কন্টেন্টে অন্য ভ্যারাইটি পাবেন না, ভ্যারাইটি জিনিসপত্র পাবেন না, ঠিক আছে? আর এখন ধরো পুজো হবে অক্টোবরের 20 তারিখ, আর এখন অগস্টের ধরো আজকের 12 তারিখ হয়ে গেল। তার মানে ধরো 2 মাসের উপরে আছে, তো 1 মাস হচ্ছে পুজোর ওই ব্যাপারটা করবে, আর এই 1 মাস তো বাড়ির ডেকোরেট এগুলোই করবে। তো এইভাবেই চলতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে।